ইউ আর মাই লাভ গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায়, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায়। সৃজন আর এলিজা শেখের দিকে তাকায়, তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে। এলিজা শেখ আম্মা আম্মা বলে কয়েকবার ডাকে, কিন্তু রিমঝিম কোনো উত্তর দেয় না। উপরের সিলিং এর দিকে নীরবে তাকিয়ে আছে। কিছু সময় পর, অভিষেক, আপনি তো বুঝতেই পারছেন ডক্টর সৃজন, কেন উনি এমন আচরণ করছেন? উনি মানসিকভাবে ঠিক নেই। উনার অবস্থানটা হয়তো মেনে নিতে পারছে না। এই 8 মাসের সমস্যা অল্প কিছুটা রিকভারি হয়েছে, এখনো তো সম্পূর্ণ সুস্থ হয়নি। ব্রেইনে এখনো বিরূপ প্রভাব রয়েছে। যেহেতু জ্ঞান ফিরেছে, ইনশাআল্লাহ এখন আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হবেন। এতক্ষণ সৃজন কথাগুলো মন দিয়ে শুনছিল। রিমঝিমের আচরণে প্রথমে নিজেও এটাই আন্দাজ করছিল, তবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু সময় আসে যেখানে আমাদের চাওয়া না চাওয়া কিছুই যায় আসে না। নীরবে সইতে হয় চাপা ব্যথা। জ্ঞান ফিরেছে শুনে সবাই একসাথে হাসপাতালে আসে। সবাই নিজেদের মতো করে রিমঝিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিমঝিম কারো সাথে কথা বলে না, শুধু এক দৃষ্টিতে উপরে তাকিয়ে থাকে। অনেক চেষ্টা করে ও সবাই ব্যর্থ হয়। রায়হান শেখ রিমঝিমের পাশে বসে নরম গলায় ডাকে, আম্মা আম্মা, আমার সাথেও কথা বলবে না তুমি? আমার দিকে একবার তাকাও। বেশি কথা বলতে হবে, একবার শুধু আব্বু বলে ডাক দে। রিমঝিমের মুখ থেকে একটা শব্দও বের হয় না। কেমন যেন পুতুলের মতো আচরণ, হৃদয়ে কোনো অনুভূতি নেই। রায়হান শেখ ব্যর্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দূরে আসেন। কাছে থাকলে আরো খারাপ লাগে। আদরের মেয়ের এমন অবস্থায় চোখের সামনে বাসলে আরো যন্ত্রণা লাগে। সৃজন দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। সবাই আপ্রাণ চেষ্টা করেছে মেয়েটাকে স্বাভাবিক করার, কথা বলার। সবার চোখে ব্যর্থতার প্রসন্ন। এত কিছুর মাঝে সৃজন তবুও খুশি। প্রেয়সীর ঘুম ভেঙেছে, দু চোখে পৃথিবী দেখছে, এতেই শান্তি। এখন শুধু প্রার্থনা রিমঝিম যেন দ্রুত সুস্থ হয় আর 5টা স্বাভাবিক মানুষের মতোই জীবন চালনা করতে পারে। রিমঝিম কথা না বললে ও সবাই তবুও খুশি। অন্তত জ্ঞান তো ফিরছে, এটাই বা কম কি? এখন সবাই মিলে সেবা যত্ন করে সুস্থ করবে, এই আশা নিয়ে সবারই মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সবাই বেরিয়ে যাওয়ার পর রিমঝিম নিজে নিজে উঠে বসার চেষ্টা করে, কিন্তু একটুও নড়তে পারে না। দাঁতের উপর দাঁত চেপে শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার চেষ্টা করে। এবার একটু উঠতে পারে। কোনো রকমে বালিশটা পিছনে কাছে নিয়ে হেলান দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে। ডান হাতটা নড়ানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও নাড়াতে পারে না। একইভাবে ডান পা নড়ানোর চেষ্টা করে, কিন্তু একটুও নাড়াতে পারে না। মনে হতে থাকে যেন ডান হাত এবং ডান পা তা শরীরের অংশই নয়। শত চেষ্টার পর ও হাতে পায়ে বল দিতে পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন আপনা আপনি শান্ত হয়ে বসে। একটা সময় চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ে। খাবারের ব্যাগ হাতে করে এলিজা শেখ আর নাজমা বেগম ভিতরে প্রবেশ করে। রিমঝিমকে বসা অবস্থা দেখে চমকে যায়। পরক্ষণেই আবার বোধ হয় হয়তো ভালো লাগছিল না, তাই কোনো রকমে উঠে বসেছে। নাজমা বেগম এগিয়ে গিয়ে ব্যাগ থেকে খাবার বের করে প্লেটে বেড়ে রেডি করেন। অনেকদিন পর আজকে রিমঝিম খাবে, তাই রিমঝিমের পছন্দের খাবার রান্না করছে। এলিজা শেখ প্লেট হাতে নিয়ে সযত্নে ভাত মেখে লুকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। রিমঝিম মুখ খোলার বদলে উল্টো ঘুরে তাকায়। এমন ব্যবহারে নাজমা বেগম আর এলিজা শেখ দুজনে আবার বিচলিত হয়। রিমঝিমের মাথার ভিতর কি চলছে তা বোধ হয় না জানা পর্যন্ত কেউ শান্তি পাচ্ছে না। এলিজা শেখ প্লেট হাতে ঘুরে অপর প্রান্তে গিয়ে আবার মুখের সামনে খাবার তুলে ধরে। আবারও রিমঝিম মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আবার তো এলিজা শেখ কেঁদেই উঠেন। নাজমা বেগম দ্রুত পায়ের কাছে এসে প্লেটটা হাতে নেয়। এলিজা শেখ রিমঝিমকে জড়িয়ে ধরে গুনগুনিয়ে কাঁদতে শুরু করে। কান্নামাখা গলায় বলতে শুরু করে, কেন এমন করেছিস মা? কেন কথা বলছিস না? তোর জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে। কেন এমন ব্যবহার করেছিস? স্বাভাবিক হয়ে যা, আমি খুব খুশি হব রে মা। এলিজা শেখের উক্তিতে অজান্তেই রিমঝিমের চোখ দিয়ে আবার লুনা জল গড়িয়ে পড়ে। নাজমা বেগম তা লক্ষ্য করে দ্রুত এলিজা শেখকে ইশারা করে আবার খাওয়ানোর চেষ্টা করতে। আশা নিয়ে আবার সেই লুকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে।
আশ্চর্যজনকভাবে রিমঝিম সেই লুকমা মুখে নিয়ে চিবাতে শুরু করে। এলিজা শেখ খুশি হয়ে একের পর এক লুকমা তুলে ধরে আর রিমঝিম চুপচাপ খেয়ে নেয়। একটু পর সৃজন ব্যাগ হাতে কেবিনে প্রবেশ করে ব্যাগ থেকে ঔষধ বের করে সাইডে রেখে দেয়। রিমঝিম এর দিকে তাকালে দেখে রিমঝিম গাড় গুড়িয়ে জানালার বাহিরের দৃশ্য দেখতে মুগ্ধ। কাছে এসে চেয়ারে টেনে বসে। বাহিরে যাবি? সৃজন নরম সুরে প্রশ্ন করে। রিমঝিম উত্তর না দিয়ে গাড় গুড়িয়ে অন্যদিকে তাকায়। এতে সৃজনের একটু খারাপ লাগে, তবে খারাপ লাগাটা দূরে রেখে সামনে গিয়ে পাশে বসে বাম হাতটা আলতো করে চেপে ধরে। আমার উপর রাগ করেছিস? কথা বলছিস না কেন সৃজন? হাতের মুঠো থেকে রিমঝিম নিজের হাত ছাড়িয়ে নেয়, এরপর চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ব্যথিত হৃদয়ে সজন কিছুক্ষণ রিমঝিমের মুখের পানে তাকিয়ে থাকে, এরপর আলতো হাতে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেয়। দুদিন পর রিমঝিমকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। হাসপাতালে থাকার বদলে বাড়িতে থাকাই বেশি ভালো হবে, এতে রিমঝিমের সুবিধা হবে। বাড়িতে থাকলে ভালোও লাগবে, পরিবারের লোকের সাথে কথা বললে মানসিক ব্রণটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে। এই আশায় রিমঝিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রিমঝিমের দুনিয়াটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। সারাদিন বিছানায় বসে থাকা, শুয়ে থাকা আর অন্য 3 বেলা খাওয়া, তাও নিজ হাতে নয়, অন্যের সাহায্যে খেতে হয়। এ 2 দিনে রিমঝিমের মাঝে কোনো পরিবর্তনই আসেনি। প্রথম দিনের মতোই একদম চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কেউ প্রশ্ন করলে তা উত্তর দেয় না। সারাদিন জিম মেরে বসে থেকে মনে হয় যেন একটা মানসিক রোগী। সৃজন কথা বলার চেষ্টা করলে ও কথা বলে না, কাছে আসলে ও কেমন জানি বিরক্তি ভাব দেখায়। রিমঝিম যাতে বিরক্ত না হয় তাই সৃজন যথাসম্ভব একটু দূরে থাকারই চেষ্টা করে। রিমঝিমের এমন অবস্থায় সৃজনের নিজেরও অনেক কষ্ট হচ্ছে, তবে কিছুই করার নেই। কিছু সময়ের কিছু নিয়তি চাইলে ও চুল পরিমাণ ও বদলানো যায় না। প্রিয় মানুষগুলো যেমন চায় নিজেকে তেমনভাবেই চালনা করতে হয়। কেটে যায় আরও 2 দিন। রিমঝিমকে যেহেতু তালুকদার বাড়িতে আনা হয়েছে, তাই প্রথম দিন থেকে এলিজা শেখ, রায়হান শেখ তালুকদার বাড়িতে থাকছেন। রিমঝিমের সেবা যত্নে কেউ কমতি রাখেন না। সবাই নিজেদের মতো রিমঝিমকে সুস্থ করার চেষ্টা করছে। সৃজন আগে হাসপাতালে প্রতিটা মুহূর্তে রিমঝিমের সাথে থাকলেও এখন আর রিমঝিমের আশেপাশে বেশিক্ষণ থাকে না। বেশিরভাগ সময় কাটে রিমঝিমকে ছাড়া। এখন সকাল, তাই এলিজা শেখ খাবার বেড়ে রিমঝিমের রুমে চলে আসে। খাবার খাইয়ে ওষুধ খাওয়াবেন, তাই দ্রুত চলে আসে। এ সময় সৃজন ড্রয়িং রুমের সোফায় মনমরা হয়ে বসে আছে। রিমঝিমকে নিয়ে গভীর ভাবনায় তলিয়ে আছে। এলিজা শেখ রুমে এসে রিমঝিমের পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে রিমঝিম চোখ মেলে তাকায়। মাকে দেখে ও মুখের কোনো ভাবভঙ্গি পরিবর্তন হয় না। পুনরায় আবার চোখ বন্ধ করে নেয়। এলিজা শেখ খাওয়ানোর জন্য রিমঝিমকে তুলে বসানোর চেষ্টা করে। রিমঝিম উঠে বসে, কিন্তু খাবার মুখের সামনে ধরলে খায় না। এলিজা শেখ কিছু বুঝতে পারে না, তাই ডাব ডাব করে রিমঝিমের পানে তাকায়। কয়েকবার চেষ্টা করার পর ও ফলাফল একই। রিমঝিম খাবার খেতে নারাজ, হয়তো নিজের হাতে খেতে চাইছে। এটা ভেবেই চামচ এনে ভাতের প্লেট সহ সামনে দেয়। রিমঝিম চামচ নিয়ে খাবারের দিকে অগ্রসর হয়। এতক্ষণে এলিজা শেখ বুঝতে পারলেন, তাই মুচকি হেসে নিচে যান পানি আনার উদ্দেশ্য। রিমঝিমের ডান হাত ডান পা এখনও অচল অবস্থায় আছে, তাই ডান হাতে খেতেও পারবে না। বাম হাতে চামচ তুলে ভাত তরকারি একটু একটু করে নিয়ে খেতে শুরু করে, তবে বাম হাতে ঠিকভাবে খেতেও পারে না। আর খেতে পারলে ও কেমন জানি তৃপ্তি অনুভব হয় না। নিজের জন্য আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। এই জীবনটা রিমঝিমের এখন বিষাক্ত লাগছে। মনে হচ্ছে অন্যকে ছাড়া সে নিজে অর্থহীন, যাকে চলতে হলে অন্যের সাহায্য নিতেই হবে। পানি নিয়ে এলিজা শেখ উপরে আসবে, কিন্তু সৃজন মনমরা হয়ে বেশে থাকতে দেখে তার কাছে যায়। খাবার খায়নি শুনে খাবার এনে জোর করে খেতে দেয়। এখানে একটু সময় অবিবাহিত। পানির জগ হাতে নিয়ে উপরের দিকে যাবে, এরই মধ্যে উপর থেকে ঝনঝন করে কিছু বাঙ্গার শব্দ বেশি আসে। সৃজন এলিজা শেখ দ্রুত উপরের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতেই একটু চমকে যায়। খাবারের প্লেটটা মেঝেতে খাবার সহ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। অপ্রস্তুতভাবে রিমঝিমকে অস্বাভাবিক মনে হয়। সৃজন না এগিয়ে দরজা থেকে রিমঝিমের দিকে তাকায়। এলিজা শেখ রিমঝিম এর কাছে গিয়ে জিজ্ঞেস করে, প্লেটটা পড়লো কিভাবে? হঠাৎ করে রিমঝিম ভাইলেন্ট হয়ে চিৎকার করে বলে, আমি ফেলেছি, কোনো সমস্যা? সৃজন এলিজা শেখ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রিমঝিম এ কেমন অদ্ভুত ব্যবহার! রিমঝিমের চিৎকারে নাজমা বেগম স্মৃতি ও দৌড়ে হম্বিতম্বি করে এই রুমে চলে আসে। খাবার প্লেটটা ফেলার কি দরকার ছিল? কোনো সমস্যা হয়েছে কি? এলিজা শেখ নরম কণ্ঠে প্রশ্ন করে। আমি ও বাড়িতে থাকবো না,
আমাকে তোমরা নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না, এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে মারা যাব। তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তা না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। একটানা কথাগুলো বলেই থেমে দম নেয়। এমন হুমকিতেই সবাই তমতম খেয়ে যায়। এত চেষ্টার পরে ও কথাই বলতে চাইতো না। সে আজ এত ভাইলেন্ট হয়ে কথা বলছে। যাকে আমরা মনে করেছিলাম মানসিক রোগী, সে তো একদম ঠিকঠাক কথা বলছে। কিন্তু এত রেগে আছে কেন, এটা সবাই বুঝতে পারছে না। আম্মু, তুমি আমাকে নিয়ে যাবে কি না বলো? আবার চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলে। এলিজা সে গম্ভীর গলায় উত্তর দেয়, ঠিক আছে, নিয়ে যাব। আজকেই আমি যেতে চাই। আজকেই মানে আজকেই রিম। ঠিক আছে, আজকে নিয়ে যাব। এলিজা। রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে আজ একদিন হলো। নাজমা বেগম, স্মৃতি আখতার তালুকদার আর দুপুরে গিয়ে দেখে এসেছে। তবে সৃজন এখনো যায়নি। সৃজন উদাস হয়ে ঘর অন্ধকার করে বসে সিগারেট টানছে আর রিমঝিমের কথাই ভাবছে। অতীতের সাথে বর্তমানকে যেন মেলাতেই পারছে না। কি ছিল আর এখন কি হলো? রিমঝিমের চোখে নিজের জন্য বিরক্তি দেখছে। না চাইতে ও তাদের দুজনের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব বেড়ে গেছে। তাকে ছাড়া পাগল পাগল হয়ে গেছে। না পারছে তার কাছে যেতে, না পারছে তাকে ছাড়া থাকতে। এতদিনের কষ্টের পর ও সুখ নামক বস্তুটা সৃজনকে ধরা দিতেই চাইছে না। কলিং বেল বেজে উঠতে এলিজা শেখ দরজা খুলে দেয়। সামনে সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়। কোনো কথা না বলে সৃজন সুজা রিমঝিমের রুমে অগ্রসর হয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে। রিমঝিম জানালার পাশে হুইল চেয়ারে বসে আছে, দৃষ্টি বাহিরের বাগানের দিকে। রুমে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায়। সৃজনকে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। আপনি কেন এখানে এসেছেন? কঠিন স্বরে। তোকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এসেছি। আপনি আর এখানে আসবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাই। আচমকা এহেন কথা সৃজন শকট হয়ে যায়। কিছু সময় অবিবাহিত হওয়ার পর মুহূর্তেই রিমঝিমকে জড়িয়ে ধরে দরা গলায় বলে, তুই এমন কথা কেন বলছিস? আমি তো তোকে কখনো ডিভোর্স দেব না। প্লিজ এমন কথা বলিস না, অনেক কষ্ট লাগে এই বুকে। হঠাৎই রিম কেঁদে ওঠে। সৃজন বরকে গিয়ে দ্রুত রিমকে ছেড়ে দেয়। দেখুন না, আমার হাতটা কাজ করে না, আমার পা কাজ করে না। আমি নিজের হাতে খেতে পারি না, নিজের পায়ে হাঁটতে পারি না। আমি পঙ্গু হয়ে গেছি, আমি অচল হয়ে গেছি। আমি আপনার জীবন থেকে বোঝা হতে চাই না, কাঁদতে কাঁদতে বলে। সৃজন আবার জড়িয়ে ধরে। পাগলি একটা, কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব। তবু ও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে।